প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা থার্ড সেম দেবে এবং তোমাদের যাদের এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য আজকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এর আগে আমি তোমাদের থার্ড সেমে এডুকেশনের সিলেবাস পুরো বাংলাতে করে তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটি দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং শুধু তাই নয়, সিলেবাস যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু ওখানেই তোমার 20% পড়া হয়ে যাবে। কারণ ওখান থেকেই অনেক এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি আলোচনা করেছি, যেগুলি তোমাদের সামনে যে তোমরা সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা জানো যে এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে। ফলে তোমাদের সেই ভিডিও যথেষ্ট উপকারে আসবে, কারণ সেই জন্যই আমি তোমাদের সেইভাবেই সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভিডিওটি বানিয়েছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যাকে আমরা ইউনিভার্সিটি কমিশন নামেও চিনি। তো যেটি 1948-এ গঠিত হয়েছিল, 49 তার রিপোর্ট প্রকাশ হয়েছে। এই কমিশনের পুঙ্খানুপুঙ্খ বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা যারা এই চ্যানেলে প্রথম, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের নির্ধারিত যে টপিক, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, যেটি 1948-এ গঠিত, 49-এ তার রিপোর্ট প্রকাশ হয়েছে। কি বলা হয়েছে? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমরা স্বাধীনতার যেটা আমরা পেয়েছি, অর্থাৎ পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে শোক, দুঃখ, বেদনাগ্রস্ত মানব জীবনে নবদিগন্তের সূচনা হয়। দেশের নেতৃবৃন্দ সেদিন উপলব্ধি করেছিলেন যে সদ্য প্রতিকূল আবহাওয়াকে দেশবাসীকে সুস্থ সবল মনে অধিকারী করতে এবং আর্থিক সামাজিক অবস্থার পুনর্বিন্যাস করতে শিক্ষা সংস্কারে আশু প্রয়োজন। সেই উপলব্ধি থেকেই উচ্চশিক্ষার মাননের জন্য 1948 সালে ভারত সরকার রাধাকৃষ্ণন কমিশন গঠন করে, যা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামেও পরিচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। যে কমিশনকে আমরা অপর কী নামে চিনি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামেও চিনি। কমিশন গঠনের পটভূমি, অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে বা কী প্রেক্ষাপটে এই রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল? 1947 সালে ভারত স্বাধীনতার পর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য তৎকালীন সরকার একটি উচ্চস্তরীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যে 1948 সালে 4 নভেম্বর ভারত সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? 1948 খ্রিস্টাব্দে 4 নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সভাপতি করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশনের মূল লক্ষ্য কী ছিল? না, ভারতের উচ্চশিক্ষার কাঠামো পর্যালোচনা করা এবং তা উন্নতির জন্য সুপারিশ প্রদান করা হয়েছে। তাহলে এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল কার নেতৃত্বে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে। তাহলে এতগুলো আমরা এমসিকিউ প্রশ্ন যেগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। যদিও পরে আমি ভিডিও আকারে তোমাদের প্রত্যেকটি টপিকের বিষয়বস্তু এবং তার সঙ্গে সম্পর্কিত এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা নিশ্চিত থাকতে পারো, এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবেই হবে। এরপরে দেখো আমরা যেটা দেখব, কমিশনের প্রধান উদ্দেশ্য কী, অর্থাৎ এই কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য কী কী ছিল? 1. বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন, স্বায়ত্তশাসন এবং অর্থায়ন পর্যালোচনা করা। অর্থাৎ কি না, এই সময়ে যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলি আমরা জানি যে 1947 সালের আগে ব্রিটিশ সরকার এর দেখভাল করত, এখানে অর্থ যোগান দিত। ফলস্বরূপ তারা চলে যাওয়ার পর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর জন্য আমাদের কিন্তু সংগঠন, স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক পর্যালোচনা করতেই হবে। 2. কি, বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন করা এবং গবেষণার প্রতি গুরুত্ব প্রদান করা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কীভাবে আরও উন্নত করা যায় এবং গবেষণা সেখানে বিশেষভাবে তাকে গুরুত্ব দেওয়া যায়, সেই উচ্চশিক্ষাকে, সেই বিষয়টিও আমাদেরকে খুব গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে। 3. শিক্ষকদের প্রশিক্ষণ এবং বেতন কাঠামো পর্যালোচনা করা, অর্থাৎ তৎকালীন সময়ের নিরিখে যে বেতন কাঠামো রয়েছে তা উপযুক্ত কিনা সেটাও আমাদের পর্যালোচনা করতে হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাঠ্যক্রমের আধুনিকীকরণ, বাস্তবমুখী শিক্ষার প্রচলন করা, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপন করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নৈতিক এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা। অর্থাৎ এতগুলো উদ্দেশ্য নিয়ে বা শিক্ষার লক্ষ্য নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। এবার আমরা দেখে নেব সদস্য। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন, যার মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত কমিশনের সম্পাদক। এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন এখান থেকে হতে পারে। কেমন? অর্থাৎ কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন ছিল, কমিশনের সভাপতি কে ছিলেন, সম্পাদক কে ছিলেন এবং ভারতীয় সদস্য কতজন ছিল? 7 জন, আর বিদেশি সদস্য 3 জন। কে কে? এবার আমরা একটু দেখে নিই। ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ শাহ ইমদালে, ডক্টর মেঘনাথ শাহ, ডক্টর করম নারায়ণ বহুল। আর বিদেশি সদস্য ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান আর জন জে টিগার্ড। তাহলে এই নামগুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে।
কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ কিভাবে না, ধরো 3 জন ভারতীয় সদস্যের নাম দিয়েছে, তার মধ্যে একজন বিদেশি সদস্যের নাম দেওয়া, এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সদস্য যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য হিসেবে পরিগণিত হয়। দিয়ে 4টা অপশান দিয়ে দিল, তার মধ্যে থেকে তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। হয়েছে। এবার আমরা দেখব শিক্ষার লক্ষ্যগুলো কী কী, অর্থাৎ শিক্ষার লক্ষ্য হিসেবে এই কমিশন কী কী বিষয়গুলোর উপর আলোকপাত করেছিল সেটা আমরা দেখব। দেখো, শিক্ষার লক্ষ্য হবে যোগ্য নেতৃত্ব গঠন, বি জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও সম্প্রসারণ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, সৌভ্রাতৃত্ববোধ জাগরণ, নেতৃত্বে ক্ষমতাদান আর সমান অধিকার ও সম সুযোগ। তাহলে এতগুলো বিষয় শিক্ষার লক্ষ্য হিসেবে কিন্তু কমিশন আমাদের সামনে উপস্থাপন করেছিল। কি কি? প্রথম, শিক্ষার লক্ষ্য হবে যোগ্য নেতৃত্ব গঠন। 2, জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও সম্প্রসারণ, অর্থাৎ কি সদ্য স্বাধীনতা পেয়েছে একটি দেশ, সেখানে উপযুক্ত নেতা দরকার, কি শিক্ষাক্ষেত্রে, কি সাহিত্যের ক্ষেত্রে, কি বিজ্ঞানের ক্ষেত্রে, কি শিল্পর ক্ষেত্রে, বা কি দেশ চালানোর জন্য উপযুক্ত নেতৃত্ব সম্পন্ন, উপযুক্ত নেতার গুণ সম্পন্ন যোগ্য নাগরিক তৈরি করতে হবে। এটাই শিক্ষার প্রধান লক্ষ্য। আর কি, জাতীয় যে সংস্কৃতি রয়েছে তা সংরক্ষণ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সম্প্রসারণ করতে হবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বর্তমান সময়ে নিরিখে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি উপলব্ধি করে শিক্ষার সম্প্রসারণ ঘটাতে হবে। মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে, অর্থাৎ কি সদ্য স্বাধীনতা পেয়ে যেখানে দেশের শিক্ষিত অধিকাংশ জনগণই নিরক্ষর, প্রাকৃতিক সম্পদ রয়েছে, উভয়ের মধ্যে ব্যালেন্স নিয়ে আমাদের শিক্ষার গতি প্রকৃতি নির্ণয় করতে হবে। আর কি বলা হয়েছে? সৌভ্রাতৃত্ববোধ জাগরণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক নাগরিকের মধ্যে আমরা একে অপরে ভ্রাতৃত্ববোধে আদর্শে দীক্ষিত, এই মনোভাব তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আর নেতৃত্বের ক্ষমতা লাভ করতে হবে, সমান অধিকার ও সমসুযোগ, অর্থাৎ প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে সমান অধিকার এবং সমসুযোগ ভোগ করবে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলে এতগুলো বিষয় কিন্তু শিক্ষার লক্ষ্য হিসেবে কমিশন আমাদের সামনে উল্লেখ করেছেন। এবার আমরা দেখব পরের কি পয়েন্ট রয়েছে। এবার আমরা দেখব শিক্ষার কাঠামো, অর্থাৎ শিক্ষার কাঠামো সম্পর্কে কমিশন কি বলেছে সেই বিষয়টি আমরা একটু দেখব। দেখো, কাঠামো সম্পর্কে কমিশন যা বলেছে, গ্রামীণ কাঠামোয় থাকবে 7 থেকে 8 বছর ব্যাপী নিম্ন বা উচ্চ বুনিয়াদী শিক্ষা, 3 থেকে 4 বছরে উচ্চ বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, 3 বছরে গ্রামীণ কলেজ, আর বিশ্ববিদ্যালয়ে 2 বছরের স্নাতকোত্তর শিক্ষা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 7/8 এখানে আমরা উচ্চ বুনিয়াদী বা নিম্ন বুনিয়াদী শিক্ষা, 3/4 এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, 3 বছরের কলেজীয় শিক্ষা আর 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা। তাহলে এই কাঠামো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই কাঠামো অনুসারে পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। এবার আমরা দেখে নেব পাঠ্যক্রম, অর্থাৎ কী কী বিষয়ের উপর কমিশন জোর দিয়েছিল, কোন কোন বিষয়গুলো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে সেই বিষয়গুলোর উপর আমরা একটু দেখব। সাধারণ শিক্ষা, অর্থাৎ নর্মাল যে সমস্ত সাবজেক্টগুলো কী কী বলছি, প্রথম ডিগ্রি কোর্সের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্রীয় ভাষা, সর্বভারতীয় রাষ্ট্রীয় ভাষা, ইংরেজি ও মাতৃভাষা অথবা প্রাচীন একটি ভাষা, মানবিক বিদ্যা, সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান। তাহলে এতগুলো বিষয় সাধারণ শিক্ষা হিসাবে শিক্ষার্থীরা শিক্ষালাভ করবে, যেগুলি তাদের পরবর্তী সময়ে তারা আরও প্রকৃত শিক্ষক হয়ে সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে পারে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত দেখতে পাই। এবার কি বৃত্তিমূলক শিক্ষা, কি কি? কৃষিবিদ্যা, বাণিজ্য, শিক্ষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, আইন আর চিকিৎসা। তাহলে এই যে সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলো রয়েছে এইগুলোর নামও আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এইগুলো আমাদের পরীক্ষাতে এমসিকিউ আকারে প্রশ্ন আসতেই পারে। এবার আমরা দেখে নেব পরিচালন শিক্ষা কিভাবে পরিচালন করা হবে এবং তার প্রশাসন কেমনভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো একটু দেখব। বলছে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনা করবে রাজ্য সরকার, কিন্তু স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা পরিচালনা করবে কেন্দ্র সরকার। তাহলে কি বলা হয়েছে? বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার দায়িত্ব পাবে কিন্তু রাজ্য সরকার, কিন্তু স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা এই বিষয়টি পরিচালনা করবে কারা? কেন্দ্র সরকার। বলছে বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন কমিটি থাকবে, আমরা জানি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের তারা কি সুষ্ঠু এবং সুন্দরভাবে চালনা করার জন্য একটা সুনির্দিষ্ট কমিটি থাকে। সেই যে পরিচালন কমিটি থাকবে তার মধ্যে কারা কারা থাকবে এটিও কিন্তু আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। কি কি কারা থাকবেন? আচার্য থাকবেন, উপাচার্য থাকবেন, সিলেট বা কোর্ট থাকবে, সিনেট, সিন্ডিকেট থাকবে, একাডেমিক কাউন্সিল থাকবে, বোর্ড অফ স্টাডিজ এবং ফ্যাকাল্টিস। তাহলে এতগুলো ডিপার্টমেন্ট কিন্তু পরিচালন কমিটিতে থাকবে। হয়েছে। এবার আমরা দেখব পরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ কমিশন পরীক্ষা ব্যবস্থার কোন কোন দিকের উপর আলোকপাত করেছে, কী কী ক্ষেত্রে ত্রুটি ধরা পড়েছে, কোন কোন ক্ষেত্রে সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়গুলোর উপর কিন্তু সুপারিশ করেছিল। কি কি? এক, প্রচলিত পরীক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন, অর্থাৎ বর্তমান যে পরীক্ষা পদ্ধতি চলছে অর্থাৎ তৎকালীন সময়ের নিরিখে 1948 সালে কমিশন উপলব্ধি করছে যে শিক্ষা ব্যবস্থা চলছে সে শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন, অর্থাৎ সময় উপযোগী পরীক্ষা ব্যবস্থা নয়। বলছে পরীক্ষা পদ্ধতির বেশ কিছু সংস্কারের জন্য কমিশন সুপারিশ করেছিল। কি কি? বৈজ্ঞানিক উপায়ে অভিক্ষা প্রস্তুত করতে হবে, অর্থাৎ আমরা যে পরীক্ষা নিচ্ছি, যে প্রশ্নপত্র তৈরি করছি সেটা যেন বিজ্ঞানসম্মত উপায়ে সেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। 2,
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে পরীক্ষা সংস্থা প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ একটি করে সংস্থা থাকবে, তারা এই পরীক্ষা পদ্ধতিটা পুরো পরীক্ষা পদ্ধতি তারা পরিচালনা করবে, দেখভাল করবে। কেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন কেমন ধরনের হবে, কোন কোন টিচাররা প্রশ্ন করবেন, পরীক্ষার প্রশ্নের গুণমান কেমন হবে, কীভাবে নম্বর দান হবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো তারা দেখভাল করবে। আর কি, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কাজের ভিত্তিতে 1/3 নম্বর প্রদান করা হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে আভ্যন্তরীণ কাজ তার ভিত্তিতে 1/3 নম্বর প্রদান করা হবে, অর্থাৎ টোটাল যে নম্বর তার 1/3 নম্বর প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কাজের ভিত্তিতে। আর কি বলছে, গ্রেড মার্কস দেওয়া রীতি বর্জন, এটা গ্রেড নয়, এটা গ্রেস মার্ক দেওয়া রীতি বর্জন করতে হবে। অর্থাৎ কি না, তখনকার দিনে এটা অনুদান প্রথা, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি ছাত্রছাত্রীরা দেখা গেল হয়তো পাস মার্কের খুব কাছাকাছি গিয়েছে, তাকে গ্রেস দিয়ে তাকে পাস করা, এই প্রথাটা সম্পূর্ণভাবে বিলুপ্তি করতে হবে। হয়েছে, এরপরে দেখে নাও শিক্ষার মাধ্যম সম্পর্কে কমিশন কি বলেছে। মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একটি ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিলেন। কি ত্রিভাষা মানে 3টি ভাষা। এই 3টি ভাষা কি কি? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা। উচ্চ মাধ্যমিক স্তরে বা উচ্চ স্তরে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় স্তরে 3টি ভাষা জানা আবশ্যক। আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা, ইংরেজি ভাষা, রাষ্ট্রীয় ও ইংরেজি বৈজ্ঞানিক পরিভাষার আন্তর্জাতিক ভাষা গ্রহণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত গবেষণার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পরিভাষা রয়েছে সেক্ষেত্রে আন্তর্জাতিক যে ভাষা অর্থাৎ ইংরেজি ভাষাকে গ্রহণ করতে হবে। তাহলে এই ত্রিভাষা সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা আর ইংরেজি ভাষা। উচ্চস্তরে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে 3টি ভাষা জানা আবশ্যক। আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা, ইংরেজি ভাষা। হয়েছে, রাষ্ট্রীয় ও ইংরেজি ভাষা, এই যে বিষয়গুলো রয়েছে এটা আমাদেরকে একটু দেখতে হবে। এই দুটো বিষয় একটু কমন হয়ে গেছে, এটা ছেড়ে দাও। আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা ও ইংরেজি ভাষা হয়েছে। তাহলে এই বিষয় ত্রিভাষা সূত্রে এই সাবজেক্টগুলো বা এই বিষয়গুলো রয়েছে, এই ভাষাগুলো রয়েছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখবো আমরা ধর্মশিক্ষা। দেখো, ধর্মশিক্ষা বলতে এখানে কিন্তু এই বিষয়টি নয় যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, এই ব্যাপারটা নয়। ধর্মশিক্ষা বলতে এখানে কিন্তু এক কথায় আমরা যদি বলতে পারি নৈতিকতার পাঠ আমরা কিন্তু কমিশন দেওয়ার চেষ্টা করেছেন। কেমনভাবে দেখো, বলছি কমিশন বলেছে বিদ্যালয়ের দৈনন্দিন কাজ শুরু হওয়ার আগে ছাত্রদের কিছুক্ষণ নীরবে ধ্যান করে চিত্তকে সংযত করে নিতে হবে। অর্থাৎ ধ্যান আমরা জানি এর বিজ্ঞানসম্মত কতগুলো পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির সুফল আমরা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ ছাত্রদের যদি চিত্ত অস্থির হয়ে ওঠে, মন যদি চঞ্চল হয়ে ওঠে, তাদেরকে মনকে শান্ত করার জন্য আমরা ধ্যান করার কথা বলে থাকি। আর কি বলছে, ডিগ্রি কোর্সের প্রথম বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুরুদের জীবনে আলোচনার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তাদের জীবনের মধ্যে কোন কোন দিকগুলি আলোকিত করে আমাদের জীবনকে, মনুষ্য সমাজকে কিভাবে পথের দিশা দিতে পারে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আলাপ আলোচনা করতে হবে। আর কি বলেছে, দ্বিতীয় বছর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ থেকে সার্বজনীন আবেদনপূর্ণ বাণী, অর্থাৎ পৃথিবীর যে শ্রেষ্ঠ যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেখান থেকে মানব সমাজের কল্যাণের জন্য যে সমস্ত বাণী, যে উক্তি, যে উদ্ধৃতিগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর তৃতীয় বছরে ধর্মতত্ত্বের মূল সমস্যাগুলিকে নিয়ে আলোচনা করতে, এবং তৃতীয় বছরে ধর্মতত্ত্বের মধ্যে যে মূল সমস্যাগুলো রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একাত্মবোধ বা উগ্র যে ভাব, যে মনোভাবটা, সেগুলো থেকে তার সমালোচনা করে সেগুলো সাধারণ মানুষের মধ্যে তার সুষ্ঠু প্রভাব বা সুষ্ঠু প্রচলন করতে হবে। হয়েছে, এরপর আমরা নারী শিক্ষা সম্পর্কে কমিশন কি বলেছে সেটা আমরা দেখব। বলছে সমাজের বুকে নারীরা যাতে আত্মপ্রকাশ করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা করতে, উন্নত মানসিকতা গড়ে তুলতে এবং তাদের আত্মপ্রকাশের পথ প্রশস্ত করে জ্যোতির্ময়ী করতে নারীদের যথার্থ সুযোগ দিতে হবে। এক কথায় যদি আমরা বলি যে নারী শিক্ষার জন্য যাবতীয় যা কিছু সুযোগ সুবিধা প্রয়োজন রয়েছে তার সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করতে হবে বা দিতে হবে। আর কি, গৃহস্থ অর্থনীতি ও পরিবার পরিচালনা প্রভৃতি বিষয় মেয়েরা যাতে পড়তে পারে সে সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া হবে। অর্থাৎ কি না, পরিবার পরিচালনা করার জন্য তাদের কোন কোন বিষয়গুলো কতটা ভালোভাবে তারা পড়তে পারবে বা সুযোগ সুবিধা পাবে সেই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, তাদেরকে সেই সমস্ত বিষয়ের দিশা দেখাতে হবে। হয়েছে, তাহলে নারী শিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলো আমরা জানলাম। এরপরে আমরা দেখব ছাত্রমঙ্গল ও যেটাকে আমরা বলতে পারি শরীরচর্চা, অর্থাৎ তৎকালীন সময়ের নিরিখে ছাত্রদের কোন কোন বিষয়গুলির উপর জোর দিতে হবে সেই বিষয়টি আমরা দেখব। কমিশনের মতে শিক্ষার্থীদের কল্যাণমূলক শিক্ষার বা শরীরচর্চার ব্যবস্থার জন্য একটি উপদেষ্টা কমিটি, অ্যাডভাইজারি কমিটি গঠন করতে হবে। অর্থাৎ একটি উপদেষ্টা সমিতি থাকবে বা কমিটি থাকবে যারা এই বিষয়টি দেখভাল করবে, ছাত্রদের কল্যাণমূলক শিক্ষার বা শরীরচর্চার বিষয়টি। আর কি বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বছরে একবার অন্ততপক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রতি বিশ্ববিদ্যালয়ে এবং প্রতিটি কলেজে এনসিসি বা শরীরচর্চার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ কি, এনসিসির ব্যবস্থা থাকতে হবে, শরীরচর্চার ব্যবস্থা থাকতে হবে, যাতে ছাত্রছাত্রীরা সমাজসেবামূলক মনোভাব তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে। এরপরে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ সুপারিশ, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের সবথেকে চমকপ্রদ এবং রাধাকৃষ্ণন কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে সুপারিশ সবথেকে বেশি আলোচিত হয় তা হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ধারণা, রুরাল এডুকেশন ইউনিভার্সিটি। এই বিষয়টি কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। কি বলছে দেখো, বিশ্ববিদ্যালয় কমিশন আন্তরিকভাবে উপলব্ধি করেছিল যে ভারতীয় প্রচলিত উচ্চ শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধুমাত্র শহরের স্বার্থে
বা শহরের ছাত্রদের জন্য স্বার্থরক্ষায় নিমগ্ন। গ্রাম প্রধান ভারতের শতকরা 85% গ্রামবাসী উচ্চশিক্ষা এবং পর্যন্ত অবহেলিত ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রামের শতকরা 85% মানুষ যারা গ্রামে বসবাস করে তাদের কিন্তু উচ্চশিক্ষা ছিল অবহেলিত। অর্থাৎ কমিশন এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বের সঙ্গে উপলব্ধি করেছিল যে গ্রামে মানুষজনের জন্য, শিক্ষার্থীদের জন্য, ছাত্রদের জন্য উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে হবে। তাই কমিশন ডেনমার্কের জনতা কলেজ বা পিপুলস কলেজের আদলে অনুপ্রাণিত হয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেন। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা দ্বারাও প্রভাবিত হন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডেনমার্কের জনতা কলেজ বা পিপুলস কলেজ, এটা মনে রাখতেই হবে আমাদেরকে, এই কলেজের অনুসরণে আদলে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কমিশন নিয়েছিলেন। এবার আমরা দেখব এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যে কমিশন, সেখানে 4টি স্তর রয়েছে। সেই স্তরগুলি কেমন কেমন। শিক্ষা স্তর বলছে বয়সকাল আর সময়সীমা। প্রাথমিক স্তর 7 থেকে 14, 8 বছরের নিম্ন বুনিয়াদী বা উচ্চ বুনিয়াদী শিক্ষা। মাধ্যমিক স্তর 15 থেকে 17 বছর বয়স, 3 বছরের উচ্চ বুনিয়াদী এবং মাধ্যমিক শিক্ষা। আর কলেজীয় শিক্ষা 18 থেকে 20, 3 বছরের গ্রামীণ কলেজীয় শিক্ষা। আর বিশ্ববিদ্যালয় 21 থেকে 22, 2 বছরের স্নাতকোত্তর শিক্ষা। তাহলে এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আমাদেরকে কাঠামোটি মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে আসবেই আসবে। হয়েছে। এবার আমরা দেখব এই যে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এর সম্পর্কে কমিশন আরও কী কী সুচিন্তিত মতামত বা পোষণ করেছে, কী কী সুপারিশ করেছে, সেগুলো আমরা একটু দেখব। দেখো, প্রথমে হচ্ছে কি প্রাথমিক শিক্ষা। বলছে প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত থাকবে 8 বছরের বুনিয়াদী শিক্ষা। যেহেতু জাতির জন্য গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা আপন ধারায় চলবে, সেহেতু প্রাথমিক স্তরের সঙ্গে যুক্ত 8 বছরের বুনিয়াদী শিক্ষা সম্পর্কে কমিশন বিস্তারিত আলোচনা করেননি। অর্থাৎ কমিশন মনে করেন গান্ধীজি প্রবর্তিত যে বুনিয়াদী শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার যাবতীয় যা কিছু কাঠামো, পদ্ধতি, সেখানকার পরিচালনা ব্যবস্থা, সমস্ত কিছু যা কিছু রয়েছে সেটাই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বহাল থাকবে। মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক বিদ্যালয়গুলি আবাসিক করতে হবে, অর্থাৎ সেখানে থেকে পড়াশোনার ব্যবস্থা থাকবে। প্রতিটি আবাসিক বিদ্যালয়ের জন্য 30 থেকে 1.5 একর পর্যন্ত জমি থাকবে। তার মধ্যে বিদ্যালয় গৃহ, খেলার মাঠ, কৃষিক্ষেত্র, কর্মশালা, প্রশিক্ষণ ক্ষেত্র, ছাত্রাবাস, শিক্ষকদের আবাস প্রভৃতি থাকবে। 150 জনের বেশি শিক্ষার্থী সেখানে থাকবে না। পাঠ্যসূচির 50% হবে তাত্ত্বিক আর 50% হবে ব্যবহারিক। তাহলে মাধ্যমিক বিদ্যালয়গুলিতে আমরা কি দেখতে পাচ্ছি, 50% তাত্ত্বিক এবং 50% ব্যবহারিক শিক্ষাদানের সুযোগ থাকবে। এবার কি বলা হয়েছে দেখো, কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্তরের শিক্ষা। বলছি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বিশেষীকরণ থাকবে, বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা সহ আবাসিক কলেজগুলি যুক্ত থাকবে। তবে বৌদ্ধিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের সার্থক সমন্বয় ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয় কলেজীয় শিক্ষার পাঠ্যক্রমে সম্পূর্ণ আবাসিক শিক্ষালয় গড়ে তোলা হবে। আর গ্রামীণ কলেজে 300 এর অধিক শিক্ষার্থী থাকবে না। হয়েছে। এবার আমরা দেখব আর কি বলা রয়েছে, দেখে নাও। বলছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা 2500-এর বেশি হবে না। গ্রামীণ কলেজগুলোতে বৌদ্ধিক ও ব্যবহারিক শিক্ষা উভয়ই সমান গুরুত্ব পাবে। গ্রাম্য জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয় ছাড়া আরও কতগুলি বিষয় থাকবে যেগুলি শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা করতে পারবে। তাহলে গ্রাম্য জীবনের সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে সেগুলি ছাড়াও আরও অন্যান্য বিষয় এই কলেজে বা এই বিদ্যালয়ে থাকবে, যেগুলি পড়াশোনা করে শিক্ষার্থীরা ভবিষ্যতের সময়ে তারা গবেষণা করতে পারবে এবং উচ্চশিক্ষার সুযোগ সুবিধা লাভ করতে পারবে। দেখো উল্লেখ্য বলছে রাধাকৃষ্ণনের গ্রামীণ শিক্ষার পরিকল্পনা, যেখানে তিনি ভীষণভাবে প্রভাবিত ছিলেন গান্ধীজির পরিকল্পিত বুনিয়াদী এবং রবীন্দ্রনাথের পল্লী সমাজ ও শ্রীনিকেতনের দ্বারা। এই কমিশনের এই পরিকল্পনাকে সার্থক রূপ দেওয়ার জন্য 1956 সালে গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, এটি কিন্তু পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম। অর্থাৎ এর ফুল ফর্ম পড়ে NCRHE। এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়, যার উদ্দেশ্য ছিল 11টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পর্যালোচনা করা হয়। এগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো শ্রীনিকেতন, শান্তিনিকেতন, যেটা আমরা জানি পশ্চিমবঙ্গে অবস্থিত, জামিয়ানগর দিল্লিতে অবস্থিত, উদয়পুর রাজস্থানে অবস্থিত, অমরাবতী মহারাষ্ট্রে অবস্থিত। এই প্রতিষ্ঠানগুলি নিরক্ষরতা দূরীকরণ, গ্রামীণ কৃষি আর কী বিষয়ের ক্ষেত্রে পল্লী সমাজের মঙ্গল, কুটির শিল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের আর্থিক স্বয়ংশীলতা এবং গ্রাম্য জীবনের আনয়ন করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে বা সুচারুভাবে দেখভাল করা হতো। এবার আমরা দেখব সমালোচনা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কমিশন সমালোচিত হয়েছে সেই বিষয়গুলির উপর আমরা এবার একটু আলোকপাত করব। সমালোচনাতে কি দেখতে পাচ্ছি, বলছে ভারতের মতো বিশাল দেশে যেখানে 6 লক্ষ গ্রামের অবস্থান, সেখানে মাত্র 11টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে পরিকল্পনা কার্যকরিতা সম্পর্কে উদাসীনতা লক্ষ্য করা যায়। এছাড়া বেশিরভাগ কেন্দ্রগুলি শহরে গড়ে ওঠায় গ্রামীণ শিক্ষার প্রসারে বাধা সৃষ্টি হয়, ফলে ভারতের ভবিষ্যৎ গ্রামীণ শিক্ষা ব্যবস্থার রূপ বদলে দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে কমিশন, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা নিয়ে কমিশন এত সুন্দর একখানে সুপারিশ প্রস্তাবিত করেছিল, কিন্তু ভারতবর্ষের মতো একটি দেশে, এত বড় একটি দেশে মাত্র 11টি প্রতিষ্ঠানের দ্বারা গ্রামীণ শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এই দিক থেকে কমিশনের সুপারিশটি কিন্তু সমালোচিত হয়েছে। এবার আমরা উপসংহারে পৌঁছে গিয়েছি, এবার দেখে নেব কী বলা রয়েছে। রাধাকৃষ্ণ কমিশনের প্রতিবেদনটি নবভারত গঠনের পক্ষে এক ঐতিহ্যপূর্ণ তথ্যবহুল দলিল। কৃষিভিত্তিক ভারতের কৃষিবিদ্যার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের ভিত দৃঢ় করতে কমিশন প্রয়াসী হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ত্রুটিগুলি তুলে ধরে সেগুলির
সমাধানকল্পে বাস্তবায়ন তথ্যাদি উপস্থাপন করা হয়েছে। নারী শিক্ষা, ধর্মশিক্ষা প্রভৃতি সম্বন্ধে সুস্পষ্ট মতামত না থাকলেও নিঃসন্দেহে বলা যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রিপোর্ট মনুষ্য সভ্যতার অগ্রগতির অন্যতম ধারক ও বাহক। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, সেই সময়ের নিরিখে আমরা যদি দেখি তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি যথেষ্ট সময়োচিত এবং যুগোপযোগী বলা যেতে পারে। অর্থাৎ যুগের উপযোগী এই যে সুপারিশগুলি যদি বাস্তবায়িত হতো, যদি কমিশন এই মন্তব্য বা এই সুপারিশগুলি যদি সরকার সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত করার চেষ্টা করতেন, কিছুটা হয়েছে, আরও যদি হতো তাহলে কিন্তু আজকে দেশের শিক্ষার হার, শিক্ষার গতি প্রকৃতি সম্পূর্ণ অন্য মাত্রায় কিন্তু প্রভাবিত হতো। যাই হোক, এত সমালোচনা থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণন কমিশন স্বাধীন ভারতের সদ্য স্বাধীনতা পাওয়া একটি দেশের পক্ষে এই কমিশনের সুপারিশগুলি সম্পূর্ণভাবে বাস্তবায়িত ক্ষেত্রে অনেক প্রতিকূল সমস্যা, প্রতিবন্ধকতা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সেগুলি কাটিয়ে উঠে কমিশনের সুপারিশগুলি অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত হয়েছিল। সেদিক থেকে আমরা কিন্তু কমিশনের সুপারিশের গুরুত্বকে কোনো অংশে খাটো করে দেখতে পারি না। তাহলে এই ছিল আমাদের রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব